হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলি সিজন 3 এর এপিসোড 5। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে আনিয়া অনেক দেরি করে বাড়ি ফেরে, আর সে এখন প্ল্যান করে যে সে এখন থেকে আরও খাটবে তার বাবার মিশনকে সাকসেসফুল করার জন্য। এরপর এই এপিসোডের শুরুতেই আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। ইয়র শপিংয়ে যাওয়ার আগে আনিয়াকে জিজ্ঞাসা করে তার কিছু লাগবে কিনা। আনিয়া বলে, আমার ক্রাঞ্চ ক্রাঞ্চ টি কেক চাই, যেটা প্রফেসর হেন্ডারসন আমাকে খাইয়েছেন। ইয়র জিজ্ঞাসা করে, ঠিক আছে, ওই কেকটা কোথায় পাওয়া যায়? আনিয়া বলে, সেটা আমি জানি না। ইয়র বলে, ঠিক আছে, তাহলে আমি খুঁজে নিয়ে আসবো। তখন আনিয়া বলে, ডেমিয়ানও তো আমাকে বলেছিল যে ও আমাকে সেরা কেক খাওয়াবে, কিন্তু সে এখনও আমাকে কেক খাওয়ায়নি, চিটার কোথাকারের। ইয়র হেসে বলে, ঠিক আছে, একটা দারুণ কেকও আমি তোমার জন্য নিয়ে আসবো। এদিকে কেকের কথা শুনেই বন্ড ভয় পেতে শুরু করে। ইয়র বের হয় আর ভাবে, মনে হচ্ছে ডেমিয়ান আর আনিয়া এখন ভালো বন্ধু হয়ে গেছে। তার মনে পড়ে যখন আনিয়া ডেমিয়ানকে ঘুষি মেরেছিল, তখন তার খুবই খারাপ লেগেছিল, কিন্তু এখন মনে হচ্ছে সব ঠিক আছে। সে ভাবে, আমিও তো একজন মা, আমারও ভালোভাবে চেষ্টা করা উচিত। চলো কেক খোঁজা দিয়েই শুরু করি। বাইরে বেরোনোর সময় সে দুজন মহিলাকে ক্রিম স্যান্ডউইচ কুকিজের ব্যাপারে কথা বলতে শুনতে পায়। সে ভাবে, এই মহিলারা নিশ্চয়ই শহরের সেরা বেকারিগুলো জানেন, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মাথায় এই চিন্তা আসে যে যদি আমি তাদেরকে জিজ্ঞাসা করি আর তারা ভাবে যে আমি এইটুকুও জানি না, তাহলে তারা মনে করবে যে আমি একজন খারাপ মা। আর এই কারণেই সে বলে, কোনো ব্যাপার না, আর সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে যায়। সে জীবনে প্রথম এখানে একা এসেছে, তাই সে কিছুটা নার্ভাস বোধ করে। একজন সেলস লেডি তাকে আইলাইনার দেখিয়ে বলে, আপনি কি চোখের জন্য আইলাইনার নেবেন? ইয়র চমকে ওঠে, চোখের জন্য লাইন আঁকার জিনিস? এটা তো অস্ত্র বিক্রি করছে। সে বলে, না না, আমার এরকম কোনো অস্ত্র লাগবে না। আর তাকে জিজ্ঞাসা করে, এখানে বেকারিটা কোথায় বলতে পারো? সেলস লেডি একটু বিভ্রান্ত হয়েই বলে, পাশের ফ্লোরের নিচেই আছে। ইয়র তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় এবং ভাবে, সত্যিই ডিপার্টমেন্টাল স্টোর একটা বিপজ্জনক জায়গা। এরপর সে সিঁড়ির কাছে পৌঁছায়। তখনই এক মহিলা তার অ্যাসিস্ট্যান্টকে বলেন, নোলা, একটু দ্রুত চলো তো। বেচারা নোলা বলে, আমি এতগুলো বাক্স ধরে আছি যে সামনের কিছুই দেখতে পাচ্ছি না। আর ঠিক সেই মুহূর্তেই তার ভারসাম্য বিগড়ে যায় এবং তার হাতে ধরা সব বাক্স নিচে পড়তে শুরু করে। ইয়র এসব দেখছিল এবং এক সেকেন্ডও নষ্ট না করে সঙ্গে সঙ্গে অ্যাকশনে নামে। সে সেই মহিলার হাত ধরে ঘুরিয়ে তাকে বাঁচায় এবং তার বাঁ হাত ও বাঁ পা দিয়ে নিচে পড়তে থাকা বাক্সগুলোকে ধরে ফেলে। এই সব কিছুই ঘটে খুবই মসৃণভাবে। ইয়র একেবারে সেই মহিলা এবং তার সব জিনিসপত্র দুটোকেই রক্ষা করে। মহিলাটি হতবাক হয়ে যান, তার বিশ্বাসই হয় না যে এটা কি ঘটল। যখন ইয়র জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো? সেই মহিলা তার হাত ধরে বলেন, তুমি তো অসাধারণ। ইয়র হঠাৎই জমে যায়। তার মনে হয় সম্ভবত সে কিছু ভুল করে ফেলেছে, কিন্তু সেই মহিলা তার আরও প্রশংসা করে বলেন, কোনো সাধারণ মানুষ এমনভাবে নড়াচড়া তো করতেই পারে না। নোলা তার বসকে জিজ্ঞাসা করে, কোথাও আঘাত পাননি তো? কিন্তু সেই মহিলা এখনও ইয়রের উপরেই মুগ্ধ। তার মনে হয় ইয়র কোনো অ্যাথলিট। তিনি ইয়রকে জিজ্ঞাসা করেন, আপনি কি এখানে আশেপাশে থাকেন? ইয়র শান্তভাবে উত্তর দেয়, আমি একজন হাউসওয়াইফ, আর আমি এখানে শুধুমাত্র কেক কেনার জন্যই এসেছিলাম। এই কথা শুনে সেই মহিলা বলেন, যদি আপনি ব্যস্ত না হন তাহলে আমার সঙ্গে চলুন। ইয়র মানা করতে শুরু করে এবং বলে, আমার এখনও কেক কিনতে হবে। তখন সেই মহিলা হেসে বলে, আপনার হাতে যা আছে এগুলো সবই কেক, আপনি যত খুশি নিতে পারেন। ইয়র চমকে যায়, আর মহিলাটি বলেন, এটা আমার পক্ষ থেকে আমাকে বাঁচানোর জন্য একটা উপহার বলে মনে করুন। নোলাও তাকে অনুরোধ করে যে সে যেন এটি গ্রহণ করে, যাতে তারা ইয়রকে এর মাধ্যমে ধন্যবাদ জানাতে পারে। ইয়র এই সময় দ্বিধান্বিত হয় এবং কিছুই বুঝতে পারে না, কিন্তু এরপরে আমরা ইয়রকে দেখতে পাই একটা স্পোর্ট আউটফিটে আর হাতে একটা ভলিবল। সে অবাক হয়ে ভাবে, এই মহিলার সাথে ভাব জমাতে জমাতে আমি এখানেই চলে আসলাম। তখনই সেই মহিলা আসেন, যার নাম মেলিন্ডা। মেলিন্ডা হেসে বলেন, এই পোশাকে তোমাকে দারুণ লাগছে। তার সঙ্গে আরও মহিলারাও ছিলেন, যারা বলেন, তাহলে এই হলো সেই সাহায্যকারী যার সাথে তুমি দেখা করেছিলে? মেলিন্ডা বলে, হ্যাঁ ইনি। মেলিন্ডা বোঝান যে তারা সবাই লেডি প্যাট্রিয়টস সোসাইটির সদস্য, যারা সামাজিক কার্যকলাপ করে, যেমন অল মাদার্স ভলিবল লিগ। মেলিন্ডা তার বন্ধুদের পরিচয় করিয়ে দেন এবং বলেন যে এরা সবাই বেলেন্টে বসবাসকারী মায়েরা। একজন মহিলা বলেন, আমাদের দল সবসময় নর্থ সাইডের থেকে হেরে যায়, প্লিজ ইয়র,
তুমি আমাদেরকে এবার জিততে সাহায্য করো। অন্য একজন মহিলা জিজ্ঞাসা করেন, আপনার কি ভলিবলের কোনো অভিজ্ঞতা আছে? ইয়র সোজাসুজি বলে, না। সবাই চমকে যায়। তারপরে ইয়র জিজ্ঞাসা করে, ভলিবল খেলা কি স্বাভাবিক কার্যকলাপ? একজন লেডি বলেন, অবশ্যই, আজকালকার মায়েদের মধ্যে এটা খুবই জনপ্রিয়। এই কথা শুনে ইয়র উৎসাহিত হয়ে ওঠে এবং বলে, যদি এটা স্বাভাবিক কার্যকলাপ হয় তাহলে আমিও খেলব। সে ভাবে, আমি চেষ্টা করব শুধু ডিনারের আগে যেন বাড়ি পৌঁছতে পারি। সবাই তার উৎসাহ দেখে খুবই খুশিই হয়। মেলিন্ডা বলে, চিন্তা করো না, তুমি স্পষ্টতই একজন অ্যাথলিট। আমি তোমাকে নিয়মগুলো বুঝিয়ে দেব। ইয়র উত্তেজিত হয়ে ওঠে। এরপর মেলিন্ডা ইয়রকে তার নাম জিজ্ঞাসা করে, যার উত্তরে ইয়রও তার নাম জানায়। আর এখন হুইসেল বাজার সাথে সাথেই ম্যাচ শুরু হয়। মেলিন্ডা তাকে তার পজিশন দেখান। ইয়রের মনে ছিল একটাই লক্ষ্য, বলকে বিপক্ষ দলের কোর্টে ফেলতে হবে এবং মাটিতে পড়তে দেওয়া যাবে না। অন্য দল যখন সার্ভ করে, ইয়র মনোযোগ দেয় এবং বলটিকে আঘাত করে। দলের লোকেরা বলে যে দারুণ রিসিভ করেছ, কিন্তু ইয়র ভাবে হয়তো বলটা একটু বেশি ওপরে চলে গেছে। তাই সে ঝুঁকে একটা ভয়ানক লাফ মারে আর বলটাকে আঘাত করে। বল এত জোরে যায় যে বিপক্ষ দলের খেলোয়াড়রা প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পায় না। বল সোজা তাদের কোর্টে গিয়েই পড়ে। ইয়র খুশি হয়, আমি কি ঠিক করেছি? তার দলের সবাই হতবাক হয়ে যায়। ইয়রের মনে হয় নিশ্চয়ই না, সে কোনো না কোনো ভুল করে ফেলেছে। মেলিন্ডা এই সময় এগিয়ে আসে এবং বলে, তুমি বেশ ভালোই করেছ, তবে একটা নিয়ম মনে রেখো, একজন খেলোয়াড় একটানা দুবার বলে হাত দিতে পারবে না। ইয়র তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে। এরপর যখন আবার অন্য দল সার্ভ করে, ইয়র স্থির করে যে এবার আমি শুধু একবারই আঘাত করব। সে বলের দিকে মনোযোগ দিয়ে নড়ে ওঠে আর একদম নিখুঁত সময়ে পূর্ণ শক্তি দিয়ে আঘাত করে। বল বিপক্ষ দলের কোর্টে গিয়ে সজোরে আছড়ে পড়ে এবং কেউ তা রিসিভ করতে পারে না। ইয়র জিজ্ঞাসা করে, এবার তো আমি নিশ্চয়ই ঠিক করেছি। কিন্তু সবার মুখের ভাব দেখে সে বুঝতে পারে সে আবার কিছু ভুল করেছে। মেলিন্ডা এই সময় এসে বলে, তুমি শান্ত হও, ভলিবল কেবল একা খেলার জন্য নয়। তিনি তাকে বোঝান যে তোমাকে টিম ওয়ার্ক শিখতে হবে। ইয়র দুঃখিত হয়। মেলিন্ডা বলেন, চলো, জেতার কথা তুমি ভুলেই যাও, শুধু ম্যাচটাকে এনজয় করো। ইয়র হাসি মুখে বলে, ঠিক আছে। এর পরের সেটগুলোতে ইয়র দলের সাথে সহযোগিতা করতে শুরু করে। সে ডাইভ দিয়ে বল বাঁচায় আর পয়েন্ট পেলে দলের সদস্যরা উল্লাস করে। কিন্তু যখন সার্ভ করার পালা আসে, বল নেটে লেগে যায় আর পরের বার সে এত জোরে আঘাত করে যে বল তো হল পেরিয়ে বাইরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই মহাকাশে উধাও হয়ে যায়। এরপর ম্যাচের শেষে সবাই আবার চা খেতে বসে কথা বলছিল। আমরা আবার নর্থ সাইডের কাছে হেরে গেলাম, তবে আজকে খেলাটা বেশ মজাদার হয়েছে। মেলিন্ডা এই সময় ইয়রকে ধন্যবাদ জানায়, কিন্তু ইয়র বলে, কিন্তু আমার জন্যই তো আপনারা হেরে গেলেন। একজন লেডি বলেন, মোটেই না, তুমি তো কোর্টে একটা দানব ছিলে, পুরো বিপক্ষ দল তোমাকে দেখে ভয় পাচ্ছিল। একজন ওয়েটার এসে অর্ডার নিতে শুরু করে। মেলিন্ডা চায়ের অর্ডার দেন, বাকি সবাইও একই অর্ডারই করে। যখন ইয়রকে জিজ্ঞাসা করা হয়, সেও বলে, আমিও চাই নেব। মেলিন্ডা বলেন, যা খুশি অর্ডার করতে পারো, আমাদের মতো একই অর্ডার করতে হবে এটা জরুরি নয়। ইয়র বলে, না না, আমার চা এমনিও খুবই ভালো লাগে। এক লেডি তাকে এই সময় জিজ্ঞাসা করে, তুমি কি বিবাহিত? ইয়র বলে, হ্যাঁ। আর অন্য একজন জিজ্ঞাসা করে, সন্তান? ইয়র বলে, আমার একটা মেয়ে আছে, তবে সে আমার স্টেপ ডটার। সবাই চমকে যায় এবং বলে, তাহলে তো বেশ কঠিন হয়, তাই না? ইয়র বলে, না না, আমরা দুজনে একসাথে খুবই খুশি থাকি, তবে আমি জানি না যে কিভাবে বাচ্চাদের যত্ন নিতে হয়। এই কথা শুনে সবাই হাসতে শুরু করে আর বলে, ওটা কোনো ব্যাপার না, আমরা কেউই বাচ্চাদের সম্পর্কে খুব বেশি জানি না, প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ থাকে। ইয়র এই কথা শুনে স্বস্তি পায় যে এই সব কিছুই স্বাভাবিক। মেলিন্ডা বলে, পরের বারও আমাদের সাথে যোগ দিও। লেডি প্যাট্রিয়ট সোসাইটি যতটা বোরিং বলে মনে হয় ততটাও নয়। অন্য একজন মহিলা বলেন, আমরা তো শুধুমাত্র ভলিবলই নয়, আরও অনেক রকমের মজার কার্যকলাপ করি। ইয়র বলে, সত্যি, আমার তো অনেক কিছু শেখার আছে। মেলিন্ডা বলেন, তোমাকে তো আমাদের থেকেও বেশি সিরিয়াস বলে মনে হচ্ছে। তখনই এক মহিলা বলেন, তবে জানো, আমার ছেলেটা না আবার টরেন্টোরাস বোল্ট পেয়েছে। ইয়র চমকে ওঠে, টরেন্টোরাস বোল্ট? সে জিজ্ঞাসা করে, আপনার ছেলে কি ইডেন একাডেমিতে পড়ে? মেলিন্ডা বলে, হ্যাঁ। ইয়র বলে, আমার মেয়েও তো সেখানে পড়ে। মেলিন্ডা চমকে যায় আর জিজ্ঞাসা করে, কোন ক্লাসে পড়ে? ইয়র বলে, ফার্স্ট ইয়ারের ক্লাস 3-তে। মেলিন্ডা একটু থেমে চিন্তা করে আর তারপর বলে, ফরজার। তিনি হেসে বলেন,
আমি নিজেকে ঠিকভাবে পরিচয় করাইনি, তাই না? আমার নাম মেলিন্ডা ডেসমন্ড। দৃশ্য পরিবর্তন হয় যখন ইয়র বাড়ি ফিরে আসে। এই কথা শুনে লয়েড হতবাক হয়ে যায় এবং বলে, তুমি ডেমিয়েনের মায়ের সাথে দেখা করেছো? ইয়র বলে, হ্যাঁ, আমি ডিপার্টমেন্টাল স্টোরে একজন মহিলাকে সাহায্য করেছিলাম। আনিয়া চমকে গিয়ে ভাবে, মা ডেমিয়েনের মায়ের সাথে দেখা করেছে? লয়েড বলেন, তুমি তো আসলে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর সাহায্য করেছ। ইয়র চমকে ওঠে আর বলে, সত্যি? লয়েড জিজ্ঞাসা করে, কেন তুমি জানতে না যে মেলিন্ডা ডেসমন্ড আসলে কে? ইয়র এখন চিন্তিত হয়ে ভাবতে থাকে, আমি কোথাও কিছু ভুল বলে ফেলিনি তো? লয়েড এখন বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ওদের সাথে কোনো রকমের শত্রুতা করো না। লয়েড মনে মনেই ভাবছিল মেলিন্ডা ডেসমন্ড ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান ডোনাল্ড ডেসমন্ডের স্ত্রী। ইনি কোনো সাধারণ মানুষ তো নন। আর এখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে ইয়র ভাবছিল আনিয়া তো ডেমিয়েনের সাথে ওরিয়েন্টেশনের সময় ঝগড়া করেছিল, তাই সে এখন ঘাবড়ে গিয়ে বলে, প্লিজ আনিয়াকে কোনো দোষ দেবেন না, ভুলটা আমারই ছিল। মেলিন্ডা হেসে বলে, কিছু মনে করো না, আমার ওতে কোনো সমস্যা নেই। তবে তার কণ্ঠস্বর সামান্য পাল্টে যায়। ইয়র কিছুটা অদ্ভুত অনুভব করে। অন্য মহিলাটি বলেন, ডেসমন্ড পরিবার তাদের বাচ্চাদের নিজেদের মতো করেই সামলাতে দেয়। ইয়র ভাবে, হ্যাঁ, প্রত্যেক অভিভাবকদেরই নিজেদের পদ্ধতি থাকে। মেলিন্ডা হাসেন এবং বলেন, তোমার মেয়েটিকে বেশ আকর্ষণীয় বলে মনে হয়। এখন তো আমার তোমার সম্পর্কে আরও জানতে ইচ্ছা করছে। অন্য লেডিটি বলেন, তুমি জানো মেলিন্ডা ফার্স্ট লেডি এবং তিনি সাধারণত অপরিচিতদের আমন্ত্রণ জানান না। মেলিন্ডা বলেন, আরে ছাড়ো ওই সমস্ত পুরনো কথা। ইয়র ভাবে, ফার্স্ট লেডি মানে কি? এবং সে নিজের মনেই অদ্ভুত অদ্ভুত কল্পনা করতে থাকে। মেলিন্ডা বলে, সত্যি বলতে আমি আমার নাম আগে ইচ্ছে করেই বলিনি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর তিনি বলেন, এখন যখন তুমি জেনেই গেছো যে আমি কে, আশা করি তুমি অস্বস্তি বোধ করবে না? ইয়র হেসে বলে, না না, একদমই না। মেলিন্ডা আবার বলেন, আমি চাই যে আমরা দুজন বন্ধু হই। এই শুনে ইয়র কিছুটা হতবাক হয়ে যায় এবং বলে, আপনি আমাকে আপনার বন্ধু বানাতে চান? বাকি সব মহিলারাও অবাক হন। এরপর গাড়িতে যখন মেলিন্ডা ইয়রকে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন, তিনি বলেন যে ডেমিয়ানকে ইডেন একাডেমিতে খুশি মনে হয়। মনে হচ্ছে তার আর আনিয়ার সম্পর্কও এখন একটু ভালো হয়েছে। ইয়র হেসে বলে, হ্যাঁ, আনিয়াও তো বাড়িতে প্রায়ই ওর নাম নেয়। এই কথা শুনে মেলিন্ডা কিছুটা অবাক হয়, তবে সে খুশিও দেখায়। তারপর তিনি বলেন, আমি আশা করি তারা দুজন সবসময় বন্ধুই থাকবে। ইয়র তার কণ্ঠস্বরে কিছুটা অস্বাভাবিকতা অনুভব হয়, যেন তার শব্দের পিছনে অন্য কোনো মানে লুকিয়ে আছে। এরপরে আমরা ফিরে আসি আবার বর্তমানে। বাড়িতে লয়েড বলে, আগে তাদের পরিবার খুবই ক্ষমতাশালী ছিল, তবে এখন পরিস্থিতি কিছুটা জটিল মনে হচ্ছে। ইয়র হ্যাঁ বলে মাথা নাড়ে এবং কেকগুলোকে বের করে বলে, দেখো, ডেমিয়ানের মা এই কেকগুলো দিয়েছেন। আনিয়া আনন্দে বলে, আচ্ছা, এই কেক? নিশ্চয়ই এই কেকগুলোর কথাই ডেমিয়ান বলছিল। লয়েডের মনে গোয়েন্দা সুলভ প্রশ্ন আসতে থাকে, কারণ মেলিন্ডা ইতিমধ্যেই ওয়াইজের নজরদারির তালিকায় আছেন। লয়েড মনে মনেই ভাবে, এই সাক্ষাৎ কি শুধুমাত্রই একটা কাকতালীয় ঘটনা, নাকি আগে থেকেই পরিকল্পনা করা ছিল? যদি পরিকল্পনা থাকে, তবে তা করেছেই বা কে আর কেন? অন্যদিকে ইয়র ভাবতে থাকে, পরের বার আমাকে নিজের হাতে বানানো কেক নিয়ে যাওয়া উচিত, দুঃখ প্রকাশ করার জন্য। লয়েড কিছুটা সন্দেহের চোখে ইয়রের দিকে তাকায় এবং ভাবতে থাকে, এসবের পিছনে কোনোভাবে ইয়রের হাত নেই তো? তাদের দুজনের এত সব চিন্তা শুনে আনিয়ার মাথা ঘুরতে শুরু করে। ইয়র এই সময় লয়েডকে জিজ্ঞাসা করে, আমি কি পরের বার সেই মায়েদের ক্লাবে যেতে পারি? লয়েড কিছুক্ষণ চিন্তা করে যে এটা কি নিরাপদ হবে, কিন্তু তারপর বলে, হ্যাঁ, যেতেই পারো। তুমি ওখানে যাও, শেখো আর আনন্দও করো। প্রতিটি পরিবার তাদের নিজেদের মতো করেই আলাদা হয়। ইয়র এই সময় সামান্য লজ্জা পায় আর বলে, ধন্যবাদ তোমাকে। লয়েড হেসে বলে, শুধু খেয়ালে রেখো আমাদের ভুয়ো পরিবারের ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। এরপর লয়েডের মাথায় একটা নতুন বুদ্ধি আসে, ইয়রের মাধ্যমে মেলিন্ডার কাছ থেকে তার তথ্য বের করা। তিনি এই পরিকল্পনার নাম দেন প্ল্যান সি, মমি ফ্রেন্ড স্কিম। এই কথা শুনে আনিয়ার তো মাথায় হাত। সে ভাবে, যদি এটা হয় তাহলে আনিয়া তো কোনো কাজেরই থাকবে না, তখন তার আর কোনো দরকার থাকবে না। সে মনে মনেই বলে, এবার বন্ধুত্বের যুদ্ধ শুরু হলো। কে সবার আগে বন্ধুত্ব করবে, মা নাকি আমি? সে দৌড়ে নিজের ঘরে যায় এবং লিখতে শুরু করে ডেমিয়ানের সাথে বন্ধুত্ব বানানোর উপায়, কিন্তু লিখতে লিখতেই সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইয়র বন্ধুত্বের বিষয় ভাবতে থাকেন এবং তার মাথায় আসে, যদি মেলিন্ডা ফার্স্ট লেডি হন, অর্থাৎ প্রধানমন্ত্রীর স্ত্রী, তাহলে এই বিষয়ে শপকিপারের থেকেও অনুমতি নেওয়া উচিত,
শপকিপার হলো গার্ডেন অ্যাসোসিয়েশনের লিডার, যাদের আন্ডারে ইয়র কাজ করে। পরের দিন ইয়র শপকিপারকে বলেন, আমি চেয়ারম্যানের স্ত্রীর সাথে বন্ধুত্ব করতে চাই। শপকিপার বলেন, ঠিক আছে, তবে একটু সাবধান থেকো। ইয়র বলে, লয়েড তো মিস্টার ডেজমন্ডের সাথে দেখাও করেছেন, তিনি তাকে পছন্দ করেছেন এবং লয়েডের ন্যাশনাল ইউনিটি পার্টির প্রতিও আগ্রহ আছে। এই কথা শুনে শপকিপারের একটু অদ্ভুত মনে হয়, কিন্তু তিনি কিছু বলেন না। পরের দিন সকালে ইডেন একাডেমিতে আনিয়া কিছুটা মন খারাপ করেই বলে, আমার কাছে তো কোনো প্ল্যানই নেই। তখনই পেছন থেকে বেকি চলে আসে। আনিয়া বেকিকে জানায় যে সে ডেমিয়ানের সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব করতে চায়। এই কথা শুনে তো বেকি উত্তেজিত হয়ে যায়। সে বলে, তাহলে চলো আমরা একটা প্ল্যান বানাই। সে আনন্দের সাথে তাকে বোঝায় একটা দারুণ প্ল্যান আছে, যেখানে একটা মেয়ে মুখে রুটি নিয়ে দৌড়ে গিয়ে এক কোণে একটা ছেলের সাথে ধাক্কা খায়, আর তারপর সেখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। আনিয়া কিছুটা অদ্ভুত মুখ করে ভাবে, এসব কি বলছো, আমি তো কিছুই বুঝলাম না। এদিকে বেকি এতক্ষণে একটা বার্গার নিয়ে এসে তার মুখে গুজে দিয়ে বলে, এটা নাও, আর যখনই ডেমিয়ান আসবে সোজা তার সাথে গিয়ে ধাক্কা খাবে। ডেমিয়ান আসতেই বেকি সিগন্যাল দেয় এবং আনিয়া দৌড় শুরু করে আর চিৎকার করে বলে, ফ্রেন্ডশিপ ক্র্যাশ। বেকি চেঁচিয়ে ওঠে, শুধু হালকা করে ধাক্কা লাগাতে বলেছিলাম। ডেমিয়ান সহজেই একপাশে সরে যায় এবং বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমার চালে ফেসে যাব? তার বন্ধুরা হেসে বলে, দেখো আনিয়া মেঝে থেকে রুটি খাচ্ছে। আনিয়া এই সময় রেগে যায়, বলে, আর না, যথেষ্ট হয়েছে, এবং বার্গারটা সোজা ডেমিয়ানের দিকে ছুঁড়ে মারে, যেটা ডেমিয়ানের মাথায় আটকে যায় এবং ব্রেডের বার্নস দুটো দুপাশে এমনভাবে লেগে থাকে যেন সে আনিয়ার ক্লিপটাই পড়ে আছে। এটা দেখে একটা বন্ধু বলে, দেখো এদের দুজনকে তো যমজ বলে মনে হচ্ছে। আনিয়া তাড়াতাড়ি দুঃখ প্রকাশ করে বলে, আমার তো এইভাবে খাবার নষ্ট করা উচিত হয়নি। ডেমিয়ান রাগে গজগজ করে বলে, এবার এর মূল্য তোমাকে দিতেই হবে। কিন্তু তার বন্ধুরা তাকে থামিয়ে দেয় এবং বলে, থামো থামো, নয়তো তুমি আবার টরিন্টোরাস বোল্ট পেয়ে যাবে। বেকি তাড়াতাড়ি বলে, আনিয়া চলো এখান থেকে, অনেক হয়েছে। আর এভাবেই ইয়রের সাথে মেলিন্ডার ফ্রেন্ডশিপ বাড়লেও আনিয়ার সাথে ডেমিয়ানের ফ্রেন্ডশিপ আগের থেকেও কমে যায়। আর এখানেই শেষ হয় এপিসোড 5। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী এপিসোডে।